কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ছাত্রনেতা ছিলেন স্বাধীনতার আগে, সলিমুল্লাহ হলে ছাত্র ইউনিয়ন অবিভক্ত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন, পরে সেন্ট্রালে 69-এর সেন্ট্রালের ছাত্র ইউনিয়নের সভাপতি হলেন। দেশ স্বাধীনের পরে আপনি আবার অন্য ট্র্যাকে চলে গেলেন, শিক্ষকতা পেশায়। এই যে তখন কেন রাজনীতি থেকে এই পেশাটাকে চেঞ্জ করলেন? আসলে 1971 স্বাধীনতা যুদ্ধে আমরা যাওয়ার পরে যখন স্বাধীন হলাম, আমরা তখন ধরে নিয়েছিলাম যে একটা গুণগত পরিবর্তন হবে এবং দেশে তখনকার সরকারের যে ঘোষণা ছিল যে দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হবে এবং সমাজতান্ত্রিক অর্থনীতি তৈরি করা হবে, বৈষম্য, আয়ের বৈষম্য দূর করা হবে। একটা সামগ্রিকভাবে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে একটা মৌলিক পরিবর্তন হবে, সাধারণ মানুষের তাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। সেটাই ছিল মূল কারণ। তা আমি ভেবেছিলাম যে তাই যদি হয় তাহলে আমার তার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আর তখন আওয়ামী লীগ তখন এত বেশি প্রবল প্রতাপশালী যে তখন আমরা যারা অন্য ভিন্ন মতাবলম্বী ছিলাম, আমাদের জন্য তখন রাজনীতি করাটা ছিল খুব ডিফিকাল্ট, খুব কঠিন ছিল। অনেকে করতেন, কিন্তু আমি যেহেতু আপনার 1970 সালে এই একটা পরীক্ষা দিয়েছিলাম শিক্ষা ক্যারিয়ারে জন্যে, চাকুরির জন্য, তো স্বাধীনতা যুদ্ধের পরে এসে দেখি যে আমার খুলনা কলেজে আপনার পোস্টিং হয়েছে। পরে আমি সেটাকে আমাদের তখন যিনি ছিলেন এখানে, তখন বলতো আপনার ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, ডিপিআই, তো ওনাকে রিকোয়েস্ট করে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে আমার জয়েনিংয়ের ব্যবস্থা করে নিয়েছিলাম। তখন ঠাকুরগাঁওতে গভর্নমেন্ট কলেজ ছিল না। তো দ্যাট ওয়াজ ইন 1972। আমি 18ই জুন আমি আপনার গভর্নমেন্ট কলেজে যোগ দিই শিক্ষক হিসেবে। মূল কারণটাই ছিল যে একটা নোবেল প্রফেশন, শিক্ষাগত শিক্ষা পেশা, সেটাকে আমি বেছে নিয়েছিলাম। আপনি দেখলাম যে আমরা আপনার হিস্ট্রি লাইফ স্কেচ দেখে দেখলাম যে আপনি এর মাঝখানে জিয়াউর রহমানের সময় যে ওনার যে উপপ্রধানমন্ত্রী ছিলেন তারও কিছুদিন ব্যক্তিগত সচিব ছিলেন। এটা হচ্ছে আপনার 1970 না, তারও একটু আগে 78-এ, অর্থাৎ যখন আপনার ফ্রন্ট তৈরি হলো, যে প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান সাহেব যখন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনলেন এবং বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনলেন এবং নিজে একটা ফ্রন্ট তৈরি করলেন অন্যান্য দলগুলোকে নিয়ে। তার মধ্যে আপনার ন্যাশনাল আর্মি পার্টি ছিল একটা দল, ইউপিপি ছিল একটা দল, মুসলিম লীগ ছিল। তো তখন ন্যাশনাল আর্মি পার্টির প্রেসিডেন্ট ছিলেন মশিউর রহমান জাদু মিয়া, সেক্রেটারি জেনারেল ছিলেন এস এ বারিয়াটি সাহেব। এস এ বারিয়াটি সাহেব আমাদের দিনাজপুরের মানুষ এবং যেহেতু আমার সঙ্গে রাজনৈতিক কারণে তার বহু আগে থেকেই যোগাযোগ ছিল এবং পরিচয় খুব ভালো ছিল, উনি আমাকে তার একান্ত সচিব হিসেবে আসার জন্য রিকোয়েস্ট করেছিলেন। আই জয়েন টিম এবং সেখানেই আমি জয়েন করেছিলাম, ওনার সঙ্গে ছিলাম। পরবর্তীকালে একেবারে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের আগের মুহূর্ত পর্যন্ত, পরবর্তীকালে সত্তার সাহেব কে ওভারথ্রো করা পর্যন্ত আই ওয়াজ দেয়ার। দেন এগেন আই ওয়েন্ট ব্যাক, আমি আবার ফিরে চলে গেছি শিক্ষকতা পেশায়। এরপরে আপনি 1986 সাল থেকে আবার সক্রিয় রাজনীতিতে চলে আসলেন। তো এই যে আবার করে নতুন করে এটার একটা ব্যাপার ছিল যে আপনার ওই তারপরে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে ছিলাম, ঠাকুরগাঁও কলেজে ছিলাম এবং এরপরে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের ঢাকায় এসে আপনার ডাইরেক্টর অফ ইন্সপেকশন অডিটে আমি কিছুদিন কাজ করেছি অ্যাজ ডেপুটি ডিরেক্টর। ওই সময়ে আপনার যখন ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন আসলো, তখন এলাকার মানুষেরা সবাই আমাকে অনেক চাপ সৃষ্টি করলো যে আপনি আসেন, নির্বাচন করেন। আমি অনেক চিন্তাভাবনা করে আমার আব্বার সঙ্গে পরামর্শ করে দেন আই ডিসাইডেড টু জয়েন পলিটিক্স। এবং আমি প্রথমে কোনো দলে না, আমি নির্দলীয়ভাবেই পৌরসভা নির্বাচনটা করেছিলাম। সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। আপনি ওই রাজনীতি শুরু করলেন, কিন্তু আপনি তখন কোনো দল যোগ দেননি, কিন্তু এর পরবর্তীতে আপনি হ্যাঁ, তারপরেই আমি যখন আপনার নির্বাচন 91 নির্বাচন যখন আসলো, ওই সময় আমাকে যখন আপনার বলা হলো ঠাকুরগাঁও থেকে দেশনেত্রীর সঙ্গে দেখা করে আমি জয়েন করেছিলাম এবং তারপরে আমি আপনার নমিনেশন পেয়েছিলাম এবং
ওই নমিনেশনে পাওয়া পর্যন্ত আমি ডাইরেক্ট পলিটিক্সে আমি জয়েন করলাম বিএনপিতে। কিন্তু ওই সময় তো আওয়ামী লীগ একটা মোটামুটি বেশ জনপ্রিয় একটা দল ছিল, এর সাথে জাতীয় পার্টি ছিল, আপনি বিএনপিকে কেন বেছে নিলেন? বিএনপিকে বেছে রাখা আমার তার সঙ্গে রাজনৈতিক যে আপনার মিল যেটা, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, তার যে কর্মসূচি 19 দফা কর্মসূচি, বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, এই রাজনীতিগুলো আমাকে আকৃষ্ট করে। যেহেতু ছাত্র জীবনে আমি বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, এবং তারপরে অ্যাক্টিভলি 70-র সময় আমি ন্যাপেও ছিলাম। আমি ন্যাপের ডিস্ট্রিক্ট পাবলিক প্রচার সম্পাদক ছিলাম দিনাজপুরের। ফলে স্বাভাবিকভাবেই আমি যখন ন্যাপ যোগ দিয়েছিল এদিকে জিয়া রহমান সাহেবের সঙ্গে, আমিও ওই সব চিন্তা করে যে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের আদর্শ উদ্দেশ্য থেকে অনুপ্রাণিত হয়ে আমি আপনার বিএনপিকে বেছে নিয়েছিলাম। আপনি তো এখন আমাদের যারা পলিটিশিয়ান আছে, সমসাময়িক পলিটিশিয়ানদের মধ্যে আপনি সবার চেয়ে অন্যতম সিনিয়র একজন রাজনীতিবিদ। আপনি অনেক কিছুই দেখেছেন, যে চড়াই উতরাই বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি আপনার কি ধরনের? না, বাংলাদেশের তরুণ প্রজন্ম তো আপনার অত্যন্ত আপনার ভাইব্রেন্ট। এখানে তো আপনার বাংলাদেশে ইতিমধ্যে যে ঘটনাটা ঘটেছে, আপনার জুলাইয়ের অভ্যুত্থান, ছাত্রগণ অভ্যুত্থান, এর নেতৃত্ব ছাত্রই দিয়েছে ডেফিনেটলি। আমরা তো দীর্ঘ 17-18 বছর ধরে আপনার সংগ্রাম করেছি, গণতন্ত্রের সংগ্রাম করেছি। ওই অভ্যুত্থানে মূলত তাদের নেতৃত্বে ছিল, এবং আমরা সমর্থন করেছি সম্পূর্ণভাবে। আমাদের দল, আমাদের অঙ্গ সংগঠন, আমাদের ছাত্র দলের তো প্রায় 416 জন আপনার তারা শহীদ হয়েছে। সুতরাং ওই ছাত্রদের নেতৃত্বে এটা আমি সবসময় বলে এসেছি, আপনার মনে থাকার কথা হয়তো বা, যে বিশেষ করে আপনার যে বিভাগীয় সমাবেশগুলো যেগুলো হতো, সেই সমাবেশগুলোতে বারবারই বলতাম যে তরুণরা কোথায়, যুবকরা কোথায়, ছাত্ররা কোথায়। কারণ ছাত্র, যুবক, তরুণদের পার্টিসিপেশন ছাড়া পরিবর্তন খুব কঠিন, এবং সেখানে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া কঠিন। সেটা যখন হয়েছে তখনই পরিবর্তনটা হয়েছে। সেই জন্য আমি যেটা মনে করি যে তরুণদের, ছাত্রদের প্রতি আমার সেটা সবচেয়ে বেশি যেটা আমার আহ্বান, যে দেশকে পরিচালনা করার জন্য তরুণদের প্রয়োজন, এবং তাদের সেই জন্য ইকুইপড হতে হবে। তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এবং দেশপ্রেমকে সঙ্গে নিয়ে, সততাকে সঙ্গে নিয়ে, সাংগঠনিক শক্তিশালী করে আপনার রাজনীতিতে আসতে হবে। আসার কথা যে অনেকদিন পরে আপনার ইউনিভার্সিটিগুলোতে ইলেকশন হয়েছে, ছাত্র সংসদগুলোতেও নির্বাচন হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই ছাত্র সংসদের মধ্য দিয়েই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয়। বরাবরই বাংলাদেশের ইতিহাসটা তাই বলে আর কি। তো সেটাই যখন হয় না, তখন আপনার সঙ্গে ঘাটতি দেখা দেয়। এবং আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির যে দুরবস্থা কিছুটা, এটার জন্য মূলত দায়ী ওই জিনিসটা, যে এখানে ছাত্র রাজনীতির নির্বাচনগুলো বন্ধ হয়ে গিয়েছে, ছাত্র সংসদের এই বিষয়টা খুব জরুরি দরকার ছিল। তো সেটা শুরু হয়েছে। এখন যদি আরও ভালো করে অন্যান্য কলেজ টলেজগুলোতে হয়, তাহলে আপনার অন্তত ছাত্র সংসদের নেতৃত্বটা তৈরি হবে। সেই কারণে আমি মনে করি যে তরুণদের জ্ঞান অর্জন করা উচিত, একই সঙ্গে তাদের মানুষের সঙ্গে তাদের মানে যে মিলটা, এটা আরও বাড়ানো দরকার, যোগাযোগটা বাড়ানো দরকার, এবং রাজনীতিতে পজিটিভ ভূমিকা নিয়ে আসা দরকার, এটা আমি বিশ্বাস করি। আপনি তো 72 সাল থেকে 75-এর আওয়ামী লীগের শাসন দেখেছেন, এরপরে আপনি আবার দেখলেন 17 বছরে শেখ হাসিনার শাসন। এই যে একটা দল এত দম্ভভরে চলে এবং এত ফ্যাসিস্ট হওয়ার পেছনের কী কারণ থাকতে পারে? আওয়ামী লীগ একটা অনেক পুরনো রাজনৈতিক দল। ইনফ্যাক্ট পাকিস্তানের সৃষ্টি হওয়ার পরে অপোজিশন হিসেবে আওয়ামী লীগই, তখন প্রথমে মনোয়ার হোসেনের নেতৃত্বে মুসলিম আওয়ামী লীগ আপনার গঠন হয়, পরবর্তীকালে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ আসে। এখানে আওয়ামী লীগ যে পুরনো রাজনৈতিক দল হিসেবে তার যে ভূমিকা ছিল সে পালন করেছে পাকিস্তান আমলে, 70 সাল পর্যন্ত পালন করেছে, 71 সালে যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত পালন করেছে। কিন্তু 71 সালের যুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিতে পারেনি। সেই নেতৃত্বটা দিয়েছে কিন্তু, যুদ্ধের নেতৃত্ব দিয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মোটামুটিভাবে, আর সরকারে তাজউদ্দিন সাহেব নেতৃত্ব দিয়েছে। এটা একটা বড় সমস্যা ছিল, এবং সেটা কাটিয়ে উঠে যখন দেশ স্বাধীন হলো,
স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের ভূমিকাটা ছিল অ্যান্টি পিপল, গণবিরোধী ভূমিকা ছিল, যে কারণে আপনারা দেখেছেন যে ওই সময়ে আপনার অসংখ্য দেশপ্রেমিক যুবককে হত্যা করা হয়েছে, বিভিন্ন বাম রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে হত্যা করা হয়েছে, এবং আপনার রক্ষী বাহিনী নামে একটি নতুন বাহিনী তৈরি করা হয়েছিল যে পুরো অপোজিশনকে দমন করার জন্যে। সেই কারণে আওয়ামী লীগ আস্তে আস্তে জনপ্রিয়তা হারায়। পরবর্তীকালে আওয়ামী লীগ নির্বাচনে জিতেছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ তার যে জনপ্রিয়তা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আওয়ামী লীগ ঠিক আগের জায়গায় ছিল না। এবং বিএনপি ইমার্জ অ্যাজ এ অল্টারনেটিভ পলিটিক্যাল পার্টি, এবং সেটা আপনার আফটার 79-এর পরে জিয়া রহমান সাহেব নেতৃত্ব দিয়ে সমস্ত দেশপ্রেমিক শক্তিগুলোকে নিয়ে দল গঠন করেছিলেন বলে 79 থেকে সেটা এসেছিল। সুতরাং বিএনপি বিকাম দ্য ভায়াবল অপোজিশন, এবং সেটাই আপনার হয়েছে। তো 79-এ বিএনপি গভর্নমেন্টে আসার পরে সে তার একটা আলাদা আপনার অবস্থান তৈরি হয়। তো আওয়ামী লীগ গত 17 বছর যেটা করেছে, এ থেকে আমার মনে হয় আওয়ামী লীগ না, আওয়ামী লীগের চরিত্র এটা হওয়া উচিত ছিল না। আওয়ামী লীগ হওয়া উচিত ছিল জনগণের পক্ষের শক্তি, আপনার দেশের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি বলতে দাবি করে, কিন্তু স্বাধীনতা বিরোধী কাজগুলো সব করে গেছে আওয়ামী লীগ, সার্বভৌমত্ব বিনষ্ট করেছে, যার ফলে জনগণের কাছ থেকে আওয়ামী লীগ হারিয়ে গেছে। এখন আওয়ামী লীগের জন্য রাজনীতি ফিরে আসা জনগণের সমর্থন নিয়ে ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। কারণ এখানে একটা বড় রকমের ক্ষতি তাদের হয়ে গেছে, এর জন্য দায়ী তারা নিজেই, অন্য কেউ না। শেখ মুজিবকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? স্বাধীনতার আগের শেখ মুজিব আর স্বাধীনতার এই পরে? দুটো সম্পূর্ণ আলাদা। স্বাধীনতার আগের শেখ মুজিব নিঃসন্দেহে তার বিশাল ভূমিকা রয়েছে। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম যেটা, সেই স্বাধীনতা সংগ্রাম কিন্তু আপনার আওয়ামী লীগের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আফটার 71 যুদ্ধের পরে আওয়ামী লীগের ভূমিকা ছিল পুরো অ্যান্টি পিপল, গণবিরোধী ভূমিকা ছিল, এবং একটা লুটেরা ভূমিকা ছিল। এই যে এই শেখ মুজিবকে আমরা মানে স্বাধীনতার আগের শেখ মুজিব এবং স্বাধীনতার পরের শেখ মুজিব যখন মূল্যায়ন, তখন টোটালি ডিফারেন্ট দুইটা চরিত্র আমরা দেখতে পাই। তো এই জায়গা থেকে কি আওয়ামী লীগ শিক্ষা নেয়নি? না, আওয়ামী লীগ শিক্ষা নিতে সমস্যাগুলো হতো না। আওয়ামী লীগ যদি আপনার ধরেন 72 যুদ্ধের পরেই যদি আওয়ামী লীগ তার অবস্থানে থাকতো, প্রো পিপল থাকতো, গণতন্ত্রের পক্ষে থাকতো, তাহলে একদলীয় শাসন বাকশালও করতে হতো না, রক্ষী বাহিনীও বানাতে হতো না, আর জনগণের ধিক্কারও পেতে হতো না। এটাই হচ্ছে দ্য ট্র্যাজেডি ওয়াজ দ্যাট, যে শেখ মুজিবের যাওয়ার পরে আওয়ামী লীগ ওই সময়টাতে কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি। পরবর্তীকালে জিয়া রহমান সাহেব এসে যখন সব দলের স্বাধীনতা দিলেন, সব দলকে রাজনৈতিক সুবিধা দিলেন, তখন তারা এসছে, কিন্তু মনে আছে 39টা আসন নিয়ে তারা এসেছিল, এবং দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ ইটস এন্ড আর কি। আপনি দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব হিসেবে চেয়ারম্যান, দেশের বাইরে ছিলেন, দলকে এক সুতোয় গেঁথে রেখেছিলেন, এবং অনেক টোপ, অনেক লোক থেকেও আপনার দলের কোনো নেতাই দল ছেড়ে যায়নি। এই যে কী কারণ, মানে কী শক্তি তখন ছিল? 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তারা গণতন্ত্রকে নির্বাসিত করবার জন্যে, তাদের দলকে একচ্ছত্র একটা দলে পরিণত করবার জন্য, ক্ষমতায় পার্মানেন্ট হওয়ার জন্যে তারা এমন দমনপীড়ন চালিয়েছে সারা দেশে, বিশেষ করে বিএনপির উপরে, যেটা অবিশ্বাস্য ছিল। আপনার এমন কোনো দমন নীতি নেই যা তারা পালন করেন। হ্যাঁ, এই মানে গুম করা, হত্যা করা, অত্যাচার করা, নির্যাতন করা, মামলা দেওয়া, কেউ বিশ্বাস করবে যে একটা গণতান্ত্রিক দল, উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তার বিরুদ্ধে 1,25,000-এর বেশি মামলা, আর আসামির সংখ্যা মোর দেন 60 লাখ। কেউ কল্পনাই করা যায় না, বাট দে হ্যাভ ডান ইট। ইউনিয়ন পর্যায়ের নেতারা পর্যন্ত বাকি ছিল না আমাদের, এবং জেলে যাওয়া আসা এগুলো হতো। আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে প্রায় 6 বছর জেলের মধ্যে আটক করে রাখা হয়েছিল, এবং সেটা উনি আগস্টের 5 তারিখে বেরিয়েছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে নির্বাসিত করে রাখা হয়েছিল বিদেশে। সিনিয়র লিডার লাইক আওয়ার্স, আমাদের মতো সিনিয়র লিডারদের বিরুদ্ধে 100, 150, 200, এমনকি আমাদের যুবক নেতাদের বিরুদ্ধে 240, 250, এমনকি 400-র বেশি মামলা। তো এই যে আপনার দমন পীড়নের ব্যাপারটা, প্রায় 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া, এগুলো আপনারা সব জানেন,
এগুলো নতুন করে বড় কিছু নেই। এটা আওয়ামী লীগ না, দিস ইজ এ টোটালি ফ্যাসিস্ট একটা গভর্নমেন্ট। একমাত্র হিটলারের সঙ্গে তার তুলনা করা যাবে। এটাকে মানে অবিশ্বাস্য, বাংলাদেশের চরিত্রের সঙ্গে এটা যায় না। বাংলাদেশে হয়েছে অতীতে আপনার সরকার, পাকিস্তানে আমাদের সরকার, বাংলাদেশ সরকার আপনার দমন নীতি চালিয়েছে, কিন্তু এইরকম কখনো হয়নি, নেভার। তো যে কারণে আপনার আমাদের যারা রাজনৈতিক নেতা ছিলেন, আমাদের যারা কর্মী ছিলেন, তাদের মধ্যে একটা আপনার আবেগের একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। এবং সে জায়গাটা ছিল যেটা আমরা এনি কেস আমরা কোনো মতেই আমরা দলের বাইরে যাব না, আমরা দলের মধ্যেই থাকব এবং আওয়ামী লীগকে আমরা প্রতিহত করবো সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে। দ্যাট ওয়াজ দ্য রিজন। অন্যদিকে ম্যাডামের যে আপনার একটা ভূমিকা ছিল, তারপরে ম্যাডাম গ্রেফতার হওয়ার পরে তখন যে অবস্থার সৃষ্টি হলো, এই সময় আই মাস্ট অ্যাডমিট যে আমাদের দেশের সবচেয়ে সিনিয়র লিডার যারা, তারা কিন্তু একটা খুব বড় ভূমিকা পালন করেছিলেন। তারা কিন্তু ওই সময় যৌথ নেতৃত্ব মেনে নিয়েছিলেন। বিদেশ থেকে আমাদের তারেক রহমান সাহেব, আমাদের তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেছেন। ওই সময় খুব দ্রুততার সঙ্গে উনি একটা কাজ করেছিলেন যে আপনার গ্রাসরুট লিডার্সদের সঙ্গে, কর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ স্থাপন করেছিলেন। দ্যাট অলসো হেল্পড আ লট। আর আমি যেহেতু আপনার কখনো দলের মধ্যে গ্রুপিংয়ে বিশ্বাস করতাম না, আমি সবসময় একটা মানে ব্যালেন্স মানিয়ে চলতাম এবং সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করতাম। সেই জন্য আমার দ্বারাও আপনার সেরকম কোনো ইনিশিয়েটিভ হয়নি যে আমরা দলকে ক্ষতিগ্রস্ত করি, কেউই করেননি সেটা, না। আমরা 91-তে গণতন্ত্রে ফিরলাম, কিন্তু আমরা বারবার হোঁচট খাচ্ছিলাম কেন? এইটা কি কারণ থাকতে পারে পেছনে? এটা কি রাজনীতিকদের উচ্চাভিলাষ? আপনার এটা হচ্ছে কি, আপনার এটা আমাদের মতো আপনার কম আয়ের দেশগুলোতে, বিশেষ করে আপনার আমাদের একটা যেটা প্রবলেম হয়ে গেছে আর কি, যে আমরা তো আপনার গণতন্ত্রের প্র্যাকটিসটা এখানে করতে পারিনি। গণতন্ত্রের প্র্যাকটিস দরকার। উন্নত দেশগুলোতে আজকে যে আপনার গণতন্ত্র এস্টাবলিশড হয়ে গেছে, লাইক যুক্তরাষ্ট্র, ইউরোপ, এই সমস্ত দেশগুলোতে, তার একটা প্রধান কারণ হচ্ছে যে তারা গণতন্ত্র প্র্যাকটিস করেছে দীর্ঘকাল ধরে, 200, 250, 300 বছর ধরে। আমাদের তো শুরুটা হয়েছে আপনার এই 71 সালের পর থেকে শুরু হওয়ার কথা, বাধা খেয়েছে, বারবার গণতন্ত্র নিয়ে চলে গেছে এবং যারা গণতন্ত্রের লিড করলো সংগ্রামে, তারাই আপনার সবচেয়ে বেশি গণতন্ত্রকে হত্যা করেছে। ফলে এখানে গণতান্ত্রিক চর্চাটা মানুষের ছিল না। সেটা নেতাদের মধ্যে বলেন, আপনার সাধারণ কর্মীদের মধ্যে এর চর্চাটা খুব কম ছিল। আসলে মূল বিষয়টা হচ্ছে যে টলারেন্স। গণতন্ত্রের মূল কথা হচ্ছে আপনি অন্যের মতকে সহ্য করবেন, তাকে তার কথা বলতে দেবেন, তার কথা শুনবেন, ইউ মে নট এগ্রি উইথ দেম, কিন্তু ইউ হ্যাভ টু আপহোল্ড যে ওই তার বলার স্বাধীনতাকে রক্ষা করে। এই জায়গাতে আমাদের খুব অভাব, শালীনতার এত সহ্য ক্ষমতা এত অভাব যে আমরা কাউকে সহ্য করতে পারি না। কেউ একটা আমার বিরুদ্ধে, আমি রাজনীতি করি, আমার বিরুদ্ধে কথা বলবেই, আমার বিরুদ্ধে কথা বললে আমাকে মনে করতে হবে যেটা হয় সমালোচনা হয়েছে, অথবা কিন্তু ওটাকে আমি নিয়েই আপনার কোনো একটা মারমুখী হয়ে যাব, এটা ঠিক না, এটা আপনার একেবারেই ঠিক না। ওটাও একটা কারণ, আপনার যেটাকে আমরা বলি যে দ্য ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, রাজনৈতিক বৈশিষ্ট্য এটা আর কি, যার ফলে আপনি বললেন যে বারবার হোঁচট খেয়েছে। ডেফিনেটলি এই সমস্যাটা হয়েছে। এখন আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ আছে প্রশাসনিকভাবে, নিষিদ্ধ করে কি কোনো মতবাদকে থামিয়ে দেওয়া যায়? না, নিষিদ্ধ তো আওয়ামী লীগ হয়েছে তার নিজের কারণে। এটা আপনার ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে নিষিদ্ধ করেছে, আমরা কিন্তু নিষিদ্ধ করিনি। এটা আমি আগেই বলে নিতে চাই, আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষেও না। আপনি দেখেছেন জামাত ইসলামকে যখন নিষিদ্ধ করা আওয়ামী লীগ, তখন আমরা তার প্রতিবাদ করেছি, আমরা স্টেটমেন্ট দিয়েছি, প্রতিবাদ করেছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তার নিজের কারণে। আওয়ামী লীগ যে একটা অনুশোচনা করবে, এত বড় একটা হত্যাযজ্ঞ তারা ঘটিয়েছে, প্রায় মোর দেন 2400, যে আমরা যা দেখি আর কি, যার আপনার 24 প্রায় হত্যা করা হয়েছে সমস্ত শিশু, কিশোর, নারী, পুরুষ, বৃদ্ধ সকলকে। একটা ভয়াবহ মানে রেইন অফ টেরার ছিল। তো এই জায়গাটার জন্য একবার অনুশোচনা করা, শেখ হাসিনার একবার বলা যে আমি যা করেছি ভুল করেছি, আপনার রাজনীতিতে কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারটা আছে, সেটা নিতে পারতেন। সেটাও তিনি নেননি। শুধু নয়, তিনি চেষ্টা করেছেন ওখান থেকে ডিজিটালি তার দলকে সংঘবদ্ধ করে আবার কীভাবে আপনার সমস্যা তৈরি করা যায়, এবং মাঝে মাঝে আপনার ওই আপনার কী বলে ঝটিকা মিছিল টিছিল বের করে দেওয়ার চেষ্টা করা, অন্যভাবে চেষ্টা করা, এগুলো তারা করেছেন। কিন্তু মানুষ কিন্তু আওয়ামী লীগকে আপনারা এখন একদম পছন্দ করে না। তারা
চায় যে আওয়ামী লীগের যে ভূমিকা সেই ভূমিকাটা দেশের মানুষের জন্য উপকারী হয়নি। এখন তাদেরকে চেষ্টা করতে হবে ওটা মানুষকে এটা বোঝানো যে আমরা আর সেই ভূমিকায় থাকবো না, ভবিষ্যতে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করব। তাহলে মানুষ চিন্তা করে দেখতে পারে। মানে তাদের ভুলটা আগে স্বীকার করতে হবে। অবশ্যই এই ভুল স্বীকার করতে তাদেরকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে, আস্থা আনতে হবে। আপনি কি মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে এটা নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসন সম্ভব? শেখ হাসিনা যে ভূমিকা পালন করেছেন তাতে আমার কাছে মনে হয় না আর কি যে শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হবে, এটা আপনার না, মনে হয়? এটা ডিফিকাল্ট হবে। তা আওয়ামী লীগের কি বিকল্প নেতৃত্ব আছে? এটা আওয়ামী লীগের নেতারা ভালো বুঝবেন, কর্মীরা ভালো বুঝবেন। এটা আমার পক্ষে কমেন্ট করা ঠিক হবে না এবং উচিত না আর কি। এই যে বিচার শুরু হয়েছে, বিচারের প্রক্রিয়া নিয়ে আপনি কি সন্তুষ্ট? কোন বিচার? আওয়ামী লীগের যে জুলাইয়ের আন্দোলনে আওয়ামী লীগের যারা দায়ী। অবশ্যই আপনার এটা তো আপনার তাদের যে অপরাধগুলো, এই অপরাধগুলো তো এখনও মূল বিষয়গুলো আসেইনি। আপনার কয়েকটা মাত্র এসছে। আপনার আমি মনে করি যে আপনার তারপরে এই যে প্ল্যান্ডারিং, দেশের অর্থনীতি ধ্বংস করে ফেলা, লুট, আপনি চিন্তা করতে পারেন যে কত লক্ষ কোটি তারা পাচার করে ফেলেছে, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে, একেবারে শেষ হয়ে গেছে। অর্থনীতি একটা ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা বারবার বলছি যে আপনারা ওই জিনিসগুলো চিন্তা করছেন না কেন, যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এখান থেকে বিএনপিকে, এই সরকারকে আবার নতুন করে সব শুরু করতে হচ্ছে এবং একটা ধ্বংসের উপরে, একটা ধ্বংসস্তূপ তার উপরে কাজ করতে হচ্ছে। ইটস নট দ্যাট ইজি জব। আপনার এটা মনে করার তো কোনো কারণই নাই। আমরা বিএনপির একটা দুর্ভাগ্য বলতে পারেন যে বারবার বিএনপি এই সমস্যার সমাধান হয়েছে। যখনই বিএনপি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এসছে, আসার পরে তাকে একটা ভঙ্গুর অর্থনীতিকে আবার উঠে যেতে হবে। আমরা অবশ্যই ধন্যবাদ দেব আমাদের অর্থনীতিকে যারা সাজান, আমাদের দলের যারা কাজ করেন তাদের দক্ষতা, আমাদের নেতার বেগম জিয়ার, দেশনেত্রী খালেদা জিয়া, এখন তারেক রহমান সাহেবের দূরদৃষ্টি, এসব কিছু মিলিয়ে আমরা বিশ্বাস করি যে আমরা বিএনপি পারে এটা, এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে বিএনপি জানে। 18 সালের নির্বাচন হলো, 24-এ একটা নির্বাচন হলো, এরপরে 26 সালে আপনারা ক্ষমতায় আসবেন, কখনো ভেবেছিলেন? না ভাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে আমরা আপনার 18 সালের 14-তে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যাইনি এই জন্যেই যে আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেটাকে আপনার বাতিল করে দেওয়ার কারণে আমরা ওটার উপরই স্থির ছিলাম। তো তারা সেটা মেনে নেয়নি, যার ফলে আমরা নির্বাচনে যাইনি। প্রমাণিত হলো পরবর্তীকালে যে তত্ত্বাবধায়ক সরকারটা দরকার। এখন তো আপনার এটা সবাই একমত, তাই না? তো তখন আমরা সেই কারণে কিন্তু বাদ দিয়েছিলাম। পরবর্তীকালে আমরা 18-তে ভাবলাম যে যাই নির্বাচনে গেলে, যখন শেখ হাসিনা বলছেন যে আমি সব ঠিকঠাক মতো নির্বাচন করব, যার ফলে গণতন্ত্রকে একটা ট্রায়াল দেওয়ার কারণে আমরা কিন্তু নির্বাচনে গিয়েছিলাম। কী হয়েছে আপনারা দেখেছেন যে আমরা ঘর থেকে বেরোতে পারিনি, যারা প্রার্থী আছে লুট করে আগের রাত্রে। দ্য ইলেকশন ওয়াজ কমপ্লিট বিফোর দ্য নাইট, বিফোর দ্য ডে অফ দ্য ইলেকশন। তো এটা গণতন্ত্রকে কীভাবে ধ্বংস করা, নির্বাচন প্রক্রিয়াকে একেবারে আপনার ছুঁড়ে ফেলে দেওয়া, এই জিনিসগুলো তো আওয়ামী লীগ করেছে। এগুলোকে ঠিক করে গড়ে তুলতে অনেক কষ্ট হয়েছে। আমি তো এবার ইলেকশন কমিশনকে আমি অবশ্যই ধন্যবাদ দেব যে তারা এর মধ্যে একটা চমৎকার গ্রহণযোগ্য নির্বাচন করেছে। অ্যান্ড ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই অল, বিদেশে বলেন দেশে বলেন, সবাই তো অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তো আপনার এটাই হচ্ছে যে ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে আপনাকে যেতে হবে, ভুল হবে, ত্রুটি হবে, কিন্তু গণতন্ত্রকে ধরে রাখেন, নির্বাচনকে ঠিকমতো করতে দেন। নির্বাচনই গণতন্ত্র নয়, কিন্তু নির্বাচন হলে আপনার একটা সুযোগ থাকে। আপনি গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে রক্ষা করেন, সেগুলোকে তৈরি করার চেষ্টা করেন। ওগুলোই তো শেষ করে দিয়েছে। আপনার বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের স্বাধীনতা, আপনার মিডিয়ার স্বাধীনতা। আপনার সেদিন দেখলাম যে আপনার এরা বললেন, সম্পাদকরা বললেন যে গত 3 মাসে আমাদের উপরে কোনো চাপ সৃষ্টি করা হয়নি, সরকারের দিক থেকে কোনো চাপ সৃষ্টি করা হয়নি বা সরকারের হস্তক্ষেপ ছিল না। এই জিনিসটাকে ধরে রাখতে হবে। আপনারা আপনাদের দায়িত্ববোধ থেকে আপনারা প্রচার করবেন, আপনারা সংবাদ প্রচার করবেন, সরকারের ভুল ত্রুটিগুলো অবশ্যই দেখাবেন, বলবেন, কিন্তু পজিটিভলি দেখাবেন, ইতিবাচকভাবে দেখাবেন, যাতে করে নেতিবাচক কোনো খবর না যায়। যেমন ধরেন আপনার, আমি দুঃখিত, আমি কোনো আপনার চ্যানেলের নাম বলতে চাই না, আমি একটা চ্যানেলে দেখলাম যে একটা আপনার টক শোর সাবজেক্ট হচ্ছে 2 মাসে ব্যর্থ সরকার। এটা হচ্ছে টক শোর সাবজেক্ট। আপনি দেখছেন 2 মাসে ব্যর্থ সরকার? হ্যাঁ, আমি কোনো একটা চ্যানেলের টক শো আমি দেখলাম, সে দিচ্ছে, শিরোনাম দিচ্ছে 2 মাসের ব্যর্থ সরকার। ইটস টোটালি নেগেটিভ।
এই ধরনের শিরোনাম দেওয়াটাই হচ্ছে একটা নেগেটিভ অ্যাটিটিউড আমি মনে করি। এটা আমি মনে করি যে মিডিয়ার দায়িত্বশীলতার অভাব, এটা হওয়া উচিত নয়। আপনি বলতে পারেন যে 2 মাসে সরকারের কোন কোন ব্যর্থ হয়েছে, সফল হয়েছে, সফলতা এবং ব্যর্থতা। কিন্তু ব্যর্থ সরকার এটা দেওয়া মানে হচ্ছে আপনি কিন্তু বলে দিচ্ছেন এটা, তো দ্যাটস নট ফেয়ার। আমি তো বলবো যে এই 2 মাস, 3 মাসে, 2 মাসে, 3 মাসে সরকার বহু কাজ করেছে এবং অনেকগুলো ভালো কাজ হয়েছে এবং কোথাও ব্যর্থতা আমি সেভাবে হাম তো আপনার ইন্টারিম গভর্নমেন্টের টিকা না দেওয়ার ফলে হাম এইভাবে ছড়িয়ে পড়েছে। এটা এই সরকার চেষ্টা করছে, সরকার প্রাণপণে চেষ্টা করছে। আপনার ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ তো আর বিএনপি সরকার লাগিয়ে দেয় নাই, ফলে তার তেলের যে সমস্যা হয়েছে, ক্রাইসিস হয়েছে ওই সময়টুকু, এটা বিএনপি অত্যন্ত সফলতার সঙ্গে, অত্যন্ত যোগ্যতার সঙ্গে হ্যান্ডেল করেছে। এখন তো নাই, বাট স্টিল দ্য প্রবলেম ইজ দেয়ার, যুদ্ধ তো ব্যাপারটা তো আছে। তো এই জিনিসগুলোই আমরা যেটা মিডিয়ার কাছ থেকে আশা করি আর কি, যে মিডিয়া পজিটিভলি করবে, নেগেটিভলি করবে না। আপনি চিন্তা করে দেখেন, এই যে ঘটনাটা ঘটলো, খুব দুর্ভাগ্যজনক, হতাশা, মানে এটা এর নিন্দা ভাষা কারোরই থাকার কথা না। আপনার যে রবি স্যার যে আপনার রেপ অ্যান্ড দেন কিলিং, আনবিলিভেবল। এই দেশের মানুষের এই সমস্ত বিকৃত মানসিকতার মানুষরা গোটা জাতিকে আপনার কলুষিত করে ফেলে। বিএনপি সাথে সাথে স্টেপ নিয়েছে, আপনার তার অ্যারেস্ট করেছে, তার পরের দিনই অ্যারেস্ট হয়ে গেছে সেই লোকগুলো, এবং তারপর সাথে সাথে তার যে কাজগুলো শুরু করার তদন্ত শুরু হয়েছে। তারপরে আপনার এই যে আন্দোলন, এই আন্দোলনটা সামাজিক হওয়া উচিত ছিল, নট রাজনৈতিক। রাজনৈতিক নেতাদের ব্যর্থতা কোথায়, সরকারের ব্যর্থতা কোথায়? সরকার ডান ইজ বেস্ট। এটা খুব কম পাবে যে 10 দিন 12 দিনের মধ্যেই অ্যারেস্ট হয়ে গেছে এবং সাথে সাথে ট্রায়াল শুরু হয়ে গেছে, এটা তো দেখা যায় না। এটা হচ্ছে আপনার দিস দ্য নেগেটিভ অ্যাটিটিউড। পজিটিভ হচ্ছে যে সরকার করছে ট্রায়াল, বরঞ্চ প্রশংসা করা যায় যে এত দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার হয়েছে, তাকে আপনার আদালতের ট্রায়াল নিয়ে আসা হয়েছে। তো এই জিনিসগুলোই আপনার দুঃখজনক আর কি বলে আমি মনে করি। আপনারা অনেক বিপুল ম্যান্ডেট নিয়ে সরকারে আসছেন, কোনো রকম চাপ অনুভব করেন? না, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি রাজনৈতিকভাবে আপনার বরাবরই বলেছি যে আমি আপনার মনে করি যে বাংলাদেশের মানুষ লিবারেল পলিটিক্সে বিশ্বাস করে, একটা উদারপন্থী রাজনীতি বিশ্বাস করে। এই উদারপন্থী রাজনীতি নিয়েই কিন্তু আমরা ম্যান্ডেটটা পেয়েছি। আমরা এখানে আপনার কোনো ধর্মীয় রাজনীতি বা অন্য কোনো উগ্রপন্থা বা আপনার কোনো একটা চরম উগ্র সহিংসতা এইভাবে রাজনীতি নিয়ে কিন্তু আমরা আসিনি। পিপল হ্যাজ ভোটেড ফর আস বিকজ উই আর লিবারেল ডেমোক্রেটস। এই বিজয়টা ছিল কিন্তু লিবারেল ডেমোক্রেসির বিজয়। খেয়াল করে দেখেন, নির্বাচনের আগে জামাত ইসলাম এমন একটা প্রচার চালিয়েছিল, এমনকি মিডিয়াও সেটাকে সমর্থন দিচ্ছিল। আমি খুব মানে ইন্টারেস্টিংলি লক্ষ্য করলাম যে তারা ওই ধরনের একটা হাইপ তুলেছে যে জামাত এসে যাচ্ছে, জামাত জিতে গেল। ইভেন মাই সিট এমন প্রচারণা চলছে যে আমি হেরেই গেছি, ঠিক না? কিন্তু দেখা গেল যে মানুষ কিন্তু ভোট দিয়েছে লিবারেল ডেমোক্রেসির পক্ষে। তারা এই যে 213টা আসন আমরা পেয়েছি, এটা কিন্তু আপনার এমনি না, এটা মানুষের আকাঙ্ক্ষা থেকে পেয়েছি। আমি প্রায় 1 লক্ষ ভোটে জিতেছি। তো এই যে জিনিসগুলো আপনার প্রায় আমি মনে করি যে বাংলাদেশে এই বিষয়গুলো আপনার খুবই একটা নেগেটিভ অবস্থা তৈরি করে। হোয়াই শুড মিডিয়া টেক এ সাইড? মিডিয়া নিরপেক্ষভাবে কাজ করবে। সব মিডিয়া বলছি না, কিছু কিছু মিডিয়া এটা করেছে, যেটা আপনার একটা নেগেটিভ অবস্থা তৈরি করে। এটা দিয়ে আপনার কোনো সুস্থ রাজনীতি হয় না, এবং এটা একটা পিলার, একটা স্তম্ভ কিন্তু হচ্ছে মিডিয়া। আপনি চিন্তা করে দেখেন যে আমরা ওই সময়, আমি প্রথম থেকেই বলেছি যে আমরা 1971 সালকে আমরা ওন করি, ভুলে যেতে দিতে চাই না। তার মানে এই না যে আমরা 24শে গণঅভ্যুত্থানকে অস্বীকার করি, ওটাকে আমরা চাই, কিন্তু 71 ইজ আমার অস্তিত্ব, আমার জন্ম, আমার অস্তিত্ব, আমার সব কিছু এখান থেকে। সুতরাং আই মাস্ট আপহোল্ড দ্যাট। এবং জামাতে ইসলামের ভূমিকা তখন কিন্তু কোনো মতেই 71-এ স্বাধীনতার পক্ষে ছিল না, সে কথা আমি বলেছি। আমি একটু জোর করে এখনও বলবো, এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। তো এই জিনিসটা আপনার আমাদের সকলের মনে রাখা দরকার। তার মানে এই না যে আই এম ডিজোনিং 24 আপনার এই 24-এর আপনার ছাত্র জনতা। আই এম পার্ট অফ দ্যাট। আমি তো 17 বছর লড়াই করেছি এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ওইখানে আমার কোনো দুর্বলতা নেই। আমাদের এই যে তৈরি করা, তারপরে আপনার যে সোশ্যাল মিডিয়া একটা হয়েছে আপনার, গড, এই সোশ্যাল মিডিয়া আরও বাংলাদেশের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে।
বিভিন্নভাবে মিথ্যা খবর দিয়ে, ফেক নিউজ দিয়ে, ইনফরমেশন দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এটা আপনার, আমি মনে করি যে আপনি গণতন্ত্রকে চলতে দেন, সব কিছুই যে আপনার মতো হবে এটা তো মানে নেই। গণতন্ত্র হোক, নির্বাচন হোক, আস্তে আস্তে আসুক, ট্রায়াল অ্যান্ড এরার হোক, আবার যাক, নাহলে আপনার এটা দাঁড়াবে না, নিজের উপরে একটা ইনস্টিটিউশন বিল্ড আপ হবে না। আপনি চিন্তা করেন, আজকে আমার অবাক লাগে যে জজ সাহেবরা আপনার দলীয় হয়ে যায়, তার দলীয় 10 জনকে দলীয় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। ব্যুরোক্রেটসরা তারা আপনার দলীয়করণ করেছে অতীতে একদম পুরোপুরিভাবে। পুলিশকে দলীয়করণ করে ফেলে। বিভিন্ন জায়গায় আপনার ইউনিভার্সিটিতে ভালো ভালো ছাত্র ফার্স্ট হয়েছে, সে পাবে না, কারণ সে দল করে না। এই কতগুলো অতীতে হয়েছে, এগুলো হওয়া উচিত না। আপনার চিকিৎসকদের মধ্যে দল, এগুলো আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আপনার এই কতগুলো ক্ষেত্রে দলীয় রাজনীতি আপনার থাকা উচিত নয়। তো আপনারা কি সেই নীতি অনুসরণ করছেন আপনার দল? না, আমার পুরো মতটাই, আমার একার মত তো পুরো দলের মত না। আমরা তো সব জায়গায়, আমার নেতা, আমার প্রধানমন্ত্রী তো সব জায়গায় কথা বলছেন যে আমরা দলীয়করণের রাজনীতি করব না, আমরা মেরিটোক্রেসি রাজনীতি করব, মেধার উপরে ভিত্তি করেই আমরা সব কিছুকে আমরা করতে চাই। এটা পরিষ্কার কথা আছে আমাদের, অ্যান্ড উই বিলিভ ইন দ্যাট। আপনারা 3 মাসের মতো ক্ষমতায় আসছেন, এই যে কার্যক্রম চলেছে আপনাদের, এটা নিয়ে আপনি স্যাটিসফাইড? অফকোর্স, ওয়াই নট। আমি তো আগেই বলেছি আপনাকে যে 3 মাসে এতদূর কাজ করা, এর মধ্যে দেখেন আপনার যে আমাদের প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালকরণ কর্মসূচি, আপনার খেলোয়াড়দের ভাতা দেওয়া, কার্ড দেওয়া, এবং আপনার ওই নতুন কুড়ি শুরু করা স্পোর্টসে, সেই সঙ্গে আপনার কালচারের মধ্যেও এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা কাজ শুরু হয়েছে, একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং নতুনভাবে মানুষ একটা উদ্দীপনা সৃষ্টি করছে। মূল যে জিনিসটা হচ্ছে অর্থনীতিতে আপনার সচলতা রক্ষা করা, এটা কাজ শুরু হয়েছে। এবং বেশ আমরা লক্ষ্য করছি যে আপনার অর্থনীতি এত ধাক্কা খাওয়ার পরেও, বিশেষ করে আপনার ফুয়েল ক্রাইসিসের পরেও কিন্তু আপনার অর্থনীতিতে এখন পর্যন্ত আমাদের যে শুরুটা, সেটা কিন্তু সেইভাবে বাধাপ্রাপ্ত হয়নি। ইটস গোয়িং আহেড। আমরা প্রাইভেট সেক্টরকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি, কারণ প্রাইভেট সেক্টর আমরা মনে করি যে দ্যাট ইজ এটাই হওয়া উচিত, আপনার নেতৃত্বে আর থাকা উচিত আপনার ইকোনমিক্সের চলার ক্ষেত্রে, নেতৃত্বে। এটাকে আগে এগিয়ে আসবে সবাই, ফরেন ইনভেস্টমেন্ট হবে। আমরা খুব আশাবাদী যে বাংলাদেশে, এখানে আপনার ধরেন লোক সংখ্যা প্রায় 18 কোটির উপরে, এখানে আপনার একটা ডেমোক্রেটিক ডিভিডেন্ড আছে, মধ্য বয়সের লোকেরা আপনার সবচেয়ে বেশি, ইয়াংরা অনেক বেশি। তো এটাকে কাজে লাগাতে পারলে নিঃসন্দেহে আমরা অনেক ভালো করতে পারবো। আপনি যখন সরকারে ছিলেন তখন এক সময় আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। আওয়ামী লীগ সবসময় বিরোধী দল হিসেবে অনেক প্রতাপশালী। মানে আপনি কি বলছেন 2001 সালের পরের কথা? হ্যাঁ, 2001 সালের পরের কথা। এরপরে এখন আপনারা যে বিরোধী দল পেয়েছেন, আপনি কোনো করতে পারেন, গুণগত কোনো পার্থক্য খুঁজে পান? না, আপনার এই বিরোধী দল তো আপনার ঠিক এর আগে যখন তারা বিরোধী দল ছিল আমাদের সঙ্গে ছিল, তো এখন আপনার তারা আমাদের বিরোধী দল। তো এটা পার্লামেন্টে বিরোধী দলের একটা বিশেষ ভূমিকা আছে, সেই ভূমিকা তারা পালন করার চেষ্টা করছেন নিঃসন্দেহে, এবং খারাপ করছেন না, মোটামুটি ভালোই করছেন বিরোধী দলে থাকা হিসেবে। আমি তো মনে করি যে দে উইল বি লার্নিং মোর। আপনারা সরকারে আছেন, বিরোধী দল থেকে কি ধরনের আপনারা সহযোগিতা প্রত্যাশা করেন? না, আমরা বিরোধী দলের কাছে একটাই সহযোগিতা আমাদের, সেটা হচ্ছে পার্লামেন্টারি পলিটিক্সকে চলতে দেন। ডোন্ট ডিস্টার্ব দ্য পার্লামেন্টারি পলিটিক্স। এই পার্লামেন্টারি গণতন্ত্রকে ডিস্টার্ব করেন না। অবশ্যই আপনারা ওয়ার্কআউট করবেন, অবশ্যই আপনার পার্লামেন্টে যথেষ্ট বিষয় দেবেন, কিন্তু কথায় কথায় রাজপথে গিয়ে যে কোনো একটা ইস্যুতে আপনার রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, এবং সেখানে আপনার জনসভা করে একটা মব তৈরি করার চেষ্টা করা, এগুলো থেকে বিরত থাকা উচিত। আপনার কাছে কি মনে হয় যে বিরোধী দল সংসদের সাথে সাথে যেসব সমস্যা আছে এগুলো রাজপথেও তাদের বিষয়টা নিয়ে করতে পারে, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা পজিটিভ হওয়া উচিত। আপনারা সেটা কীভাবে দেখবেন? মানে হাসিনার মতন এরকম? না, ওটা আমরা কখনোই যাব না। আমরা আপনার দলগুলোর যে সাংবিধানিক যে অধিকার আছে, ক্ষমতা আছে, এবং আপনার যে প্রতিবাদ করার যে অধিকার তাদের আছে, এগুলোকে আমরা কখনোই বাধাগ্রস্ত করব না। তবে আইন নিজের হাতে তুলে নেওয়াকে আমরা কখনোই আপনার এটা মেনে নেব না। বিশেষ করে আপনার
এই যে মব তৈরি করে চাপ সৃষ্টি করা, এটাকে আমরা মেনে নেব না। কিন্তু মব তো এখনো চলছে অনেক ক্ষেত্রে। না, সেগুলো আপনার সেইভাবে হচ্ছে না। আপনার যে এত রাতারাতি পরিবর্তন তো হয় না ভাই, এটা ইউ হ্যাভ টু গিভ টাইম। আচ্ছা, হাসিনার আমলে আমরা দেখছিলাম মানে গত 17 বছরে মিডিয়া এক পেশে ছিল, মানে একজনের গুণকীর্তন করতো, উন্নয়নের কথা বলতো এবং দেশের গণতন্ত্রের চেয়ে বেশি ছিল ব্যক্তি পূজা, ব্যক্তিগত। আপনি আপনার সরকারের সময় এই 5 বছরে আমরা এটা আশা করি না। আমরা আশা করি যে মিডিয়া একটা সঠিকভাবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব সে ইতিবাচকভাবে পালন করবে। হচ্ছে কি আমরা বলি যে আপনার যেটাকে বাস্তববাদীভাবে করা এবং একই সঙ্গে আপনার বস্তুনিষ্ঠভাবে আপনার কাজ করবে, এটাই আমরা চাই। আওয়ামী লীগের সময় একটা ভয়ের সংস্কৃতি ছিল, এই ডিজিটাল আইন ছিল, কিছু লিখলেই তার অনেকগুলো আইন তো আপনার চেষ্টা করা হচ্ছে পরিবর্তন করার জন্য, পার্লামেন্টে নিয়ে আসা হচ্ছে, এগুলোকে পরিবর্তন করা হবে এবং কাজ হচ্ছে। এখন পর্যন্ত তো এই অভিযোগটা কারো কাছে আমরা শুনি নাই। কিন্তু আপনারা তো শুরু করলেন, আপনাদের সরকার তো ইন এ লং রান আরও সময় আছে, তো আপনারা আপনার অ্যাটিটিউডটা প্রথম দিকেই দেখবেন আপনি, মর্নিং শোজ দ্য ডে, আমরা তো প্রথম থেকেই শুরু করেছি কাজ করা সেইভাবে। এটা তো যেমন আপনার এখন একটা অভিযোগ আপনি করতে পারতেন এই প্রশ্নটা, যে সংস্কারের ব্যাপারে আমাদের ভূমিকা এটা কি। আমরা খুব পরিষ্কার করছি, আমাদের মধ্যে এতটুকু দ্বিধা নেই। আমরা জুলাই সনদের প্রত্যেকটি আপনার যেটা আমরা অঙ্গীকার করেছি আমরা পালন করব একেবারে ইন টোটাল, বিকজ উই সাইন্ড ইট। আর সংস্কারের ব্যাপারে তো আমাদেরই তো আপনার ইনিশিয়েটিভ। আমাদের ম্যাডাম 2016 সালে প্রথম ভিশন 2030 দিয়েছেন, সেটা ছিল আপনার রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের এবং অর্থনীতি পরিবর্তনের। এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপনার 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, এগুলো তখনই দেওয়া হয়েছে। পরে আবার আপনার 22 সালে এই 31 দফা, যেটা আপনার আমাদের সমস্ত সামগ্রিকভাবে আপনার রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের ব্যাপারটাকে পরিষ্কার করে বলা আছে। আমরা সেভাবেই এগুচ্ছি এবং জুলাই সনদের ব্যাপারে আমরা ঘোষণাপত্র সই করেছি। জুলাই সনদ থেকে তো তারা সরে গেছে। জুলাই সনদে যে আপনার প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের সময় যে কমিটি ছিল, সেই কমিটি তারা তো জোর করে কতগুলো অন্যায়ভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে জনগণের উপরে। তো এই জিনিসটা মেনে নেওয়া যাবে না। যেটা আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা তো গণভোটে এসছে, সেভাবেই এসছে, আর সেটা এইভাবেই করুক। আমরা পার্লামেন্টে যদি বলা আছে যে আমরা যদি আপনার ম্যান্ডেট পেয়ে যাই তাহলে আমাদের মতো করে আমরা করব, বলাই তো আছে ওখানে। তো সেটা তো বলে না, অস্বীকার করে সেটাকে ইস্যু বানাতে চাচ্ছে। এটা কিন্তু আমরা যে অফারটা দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে, যে আসেন আমরা সরকারি দল এবং বিরোধী দলে এক সংবিধান সংশোধন কমিটি করা এবং সেখানে সেগুলো বসে ওই সমস্যাগুলো আমরা সমাধান করি। না, তাদেরকে জোর দিতেই হবে। এইভাবে তো গণতন্ত্র হবে না, এটা গণতন্ত্রের ভাষা না। সেক্ষেত্রে কি হবে তারা যদি আপনাদের এইটা আশ্বস্ত? আমার বিশ্বাস যে ওনারা আসবেন, আলোচনার মধ্যে আসবেন এবং এই সংসদীয় কমিটি যেটা প্রস্তাব দেওয়া হয়েছে এখানেও তারা কাজ করবে, এটা আমার বিশ্বাস। কিন্তু তারা তো আপনাদেরকে বিশ্বাস করতে পারছে না। এটা তো রাজনীতির ভাষা, তো এগুলো আপনি করবেই। আপনার যে কোনো আপনি গণতান্ত্রিক দেশে দেখবেন বিরোধী দলে গেলে আমার প্রথম কাজ, আমার দায়িত্ব হচ্ছে আপনার সরকারি দলকে চেষ্টা করা, তাকে আপনার বেকায়দায় ফেলা, তাকে এটা করবে তারা। উই আর প্রিপেয়ার্ড ফর দ্যাট। আচ্ছা, নতুন যে ছাত্র রাজনীতি এনসিপি ছাত্র রাজনৈতিক দল, এই দলটার ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি কেমন? এই ব্যাপারে আমি এখনও কোনো কমেন্ট করতে পারবো না। এই জন্য যে আমি যখন দেখলাম যে তারা বিএনপির লোকজনকে নিয়ে যাচ্ছে, তাদের দলের মধ্যে ভর্তি করছে, তারপরে তাদের যে দীনতা এটা প্রকাশ পাচ্ছে আর কি। আমার তো ধারণা ছিল যে এনসিপি যদি এককভাবে ইলেকশন করতো তাহলে হয়তো তারা অনেক ভালো করতো এবং তাদের দলের ভবিষ্যৎটা অনেক ভালো হতো। নাও দে হ্যাভ বিন ব্র্যাকেটেড উইথ জামাত। এই জায়গাটা তাদের জন্য একটা বিপদ আসবে। তারা বিএনপিকে কেন টার্গেট করছে? বিএনপি নেতাকর্মী স্বাভাবিক, ওই জন্যই টার্গেট করবে। আপনি যেটাকে আপনাকে বললাম, সরকারি দলকে টার্গেট না করে বিরোধী দলের থাকবেন কোথায় আপনি? আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, অনেক দিন সরকারে ছিলেন, মন্ত্রী ছিলেন। আপনি এমন কোনো আছে যে স্বপ্ন যেটা আপনি সরকারের থেকে আপনি দেখতে পারেননি, পূরণ করতে পারেননি, আপনি দেখেননি বাংলাদেশে? গণতন্ত্রে আপনার ব্যক্তি ইম্পর্টেন্ট না, এখানে আপনার দল ইম্পর্টেন্ট, সামগ্রিক সমষ্টিগত ব্যাপারটা ইম্পর্টেন্ট। আমাদের দলের যে ম্যানিফেস্টো আমরা আপনার দিয়েছি, সেই ম্যানিফেস্টোতে আমি অবশ্যই আশাবাদী যে আমরা সেই ম্যানিফেস্টো অনুযায়ী চললে আমরা জাতির সামনে নিঃসন্দেহে একটা বিকল্প
একটা অবস্থান তৈরি করতে সক্ষম হব। কিন্তু আপনার কোনো অধরা স্বপ্ন আছে? যেমন আমি ব্যক্তিগত ব্যাপারটাকে কখনো আপনার ভেবে দেখি না। হ্যাঁ, একটা স্বপ্ন তো ডেফিনেটলি আছে, যেটা রাজনীতি করেছি সেই জন্য। এটা হচ্ছে যে আপনার সমস্ত মানুষের অধিকারকে রক্ষা করা, তার বৈষম্য দূর করা, আপনার আয়ের পথ সৃষ্টি করা, সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। এটা তো একদিনে হয় না, এটা সময় লাগে। সেই সুযোগটা তৈরি করার জন্য কাজ করছি আমরা। আপনি আশাবাদী যে আপনারা 5 বছর শেষে আপনারা এই জিনিসটা আপনি একটা জায়গায় নিতে পারবেন? না, অবশ্যই আমরা তো বারবার ক্ষমতায় এসেছি আপনার ইলেকশন করে, কোনো পেছন দরজা দিয়ে নয় বা কোনোভাবে নয়। এবং জনগণ বারবার আমাদের উপর আস্থা রেখেছে। আমরা আশাবাদী যে জনগণ আমাদের উপরে ভবিষ্যতেও আস্থা রাখবে, কারণ আমরা অতীতে অভিজ্ঞতা থেকে বলছে যে উই আর এ ট্রাইড পলিটিক্যাল পার্টি। কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে জনগণের এক ধরনের, রাজনৈতিক দলগুলো জনগণের মধ্যে এক ধরনের কনফিউজিং পরিস্থিতি, যেমন দুদক, আপনার মানবাধিকার কমিশন, কয়েকটা বিষয় নিয়ে যেগুলো ওইগুলো তো খুব বেশি দেরিতে হয়নি, এগুলো কিছুদিন পর মধ্যেই হয়ে যাবে, এগুলো সবই হয়ে যাবে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে আছি। আপনার এই আমরা যেহেতু আমাদের এটা ঈদের প্রোগ্রাম, আপনার ঈদের কোনো স্মৃতি আমি জানতে চাই, যেটা এই ঈদ নিয়ে আপনার ছোটবেলায় কিংবা আপনি যে কোনো সময়ে যেটা আপনার কাছে এখন তো ছোটোবেলার কথা খুব বেশি মনে রাখি। আমার বয়স তো অনেক হয়ে গেছে। তো ঈদ তো আমাদের জন্য সবসময় একটা শিশুকালে, শৈশবে, কৈশোরকালে সবসময় একটা আনন্দের ব্যাপার ছিল, এখনও আছে। তা আমরা আমাদের শহরে, ছোট্ট শহর, আমার বাবা আমাদেরকে নিয়ে যেতেন আপনার মাঠে নামাজ পড়তে। মাঠে নামাজ পড়তো, কোরবানি হতো, ফিরে এসে। এগুলো তো আছেই, স্মৃতি এগুলোই আর কি। আচ্ছা, আমি একটা বিষয়, আমরা কিছুদিন আগে মিডিয়ায় দেখছিলাম যে অবসরের একটা বিষয়, রাজনীতিবিদরা আমরা দেখেছি, রাজনীতিবিদরা খুব মানে যতক্ষণ সুস্থ থাকেন, যতক্ষণ কর্মক্ষম থাকেন, ততক্ষণই রাজনীতি করে যান। কিন্তু আপনার মুখ দিয়ে আমরা শুনলাম যে আপনি অবসরের কথা চিন্তা করছেন। আমি এটা বহুকাল থেকেই ভাবি, চিন্তা করি যে পলিটিক্যাল লিডারদের আসলে আপনার রিটায়ার একটা সময় বিষয় থাকা উচিত। এই জন্যে যে একটা মানুষের আপনার একটা সময় থাকে যখন তার ব্যাক করা উচিত নিজের কাছে, যে সারা জীবন বহু কাজ হয়েছে, এখন একটু নিজের কাছে ফিরে যাই। দেন হি ক্যান ট্রাই টু রাইট বুকস, তার এক্সপিরিয়েন্সগুলো অন্যভাবে আনতে পারে, অন্য কাজের সঙ্গে জড়িত হতে পারে, কিছু মানবতামূলক কাজের সঙ্গে জড়িত হতে পারে। এই কাজগুলো করা যেতে পারে যথেষ্ট। এটা আমার বিশ্বাস, এবং আমি সত্যভাবে বলেছি যে আই ওয়ান্ট টু রিটায়ার ফ্রম পলিটিক্স অ্যাট দ্য টাইম, যখন সময় আসবে। বিশেষ করে আমার এখন একটা কাজ বাকি আছে মনে হয় আমার কাছে, সেটা হচ্ছে যে আপনার কাউন্সিলটা করে দেওয়া আমার পার্টির। সেই কাউন্সিলটা করে দিতে পারলে সময় মতো, তারপরে আমি একটু নিজের জন্য সময় চাই একটু। আমার দেশে, আমার এলাকাতে, আমার বাইরে, আমার সন্তানদের কাছে, আমার পরিবারের কাছে আমি একটু বেশি সময় দিয়ে থাকতে চাই আর কি। কিন্তু অনেকেই তো ব্যক্তিগত ব্যাপার, অনেকে তো আপনাকে নিয়ে অন্যরকম চিন্তা ভাবনা করে যে আপনি রাষ্ট্রের প্রধান হবেন 1 নম্বর। এই চিন্তা ভাবনাগুলো আমার মধ্যে কখনোই ছিল না। আমি আজকে যে জায়গায় এসেছি এটা আমি কখনো চিন্তা করে আসিনি। আমাকে দল মনে করেছে, আমার নেতারা, আমার বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব মনে করেছেন যে আমার এই জায়গাতে আসা উচিত, আমি সেভাবে এসেছি। আমি কিন্তু কখনো নিজে আপনার এর জন্য চেষ্টা করে, তদবির করে আমি কখনো আমার নিজের জন্য করিনি, এখনও করি না। এখন আই ডোন্ট বিলিভ ইন ইট। ইফ দ্য পার্টি থিংস, আমার নেতা যদি মনে করে যে আমার এখানে কোথাও যাওয়ার দরকার আছে, আমার পক্ষে সম্ভব হলে আমি অবশ্যই সেই কাজটা করার চেষ্টা করি। যদি আপনাকে পার্টি যদি মনে করে যে মহামান্য প্রেসিডেন্টের দায়িত্ব, যদি বিষয়টা আমি কখনো উত্তর দিই না। আপনার এরকম আলোচনা চলছে না, চলতে পারে, কত আলোচনা, বাংলাদেশ তো গুজবের দেশ। আপনি বলছেন আপনি অবসরের কথা চিন্তা করছেন, এরকম যদি দায়িত্ব আসে তখন কি নেবেন না? আপনার শুনে, বাংলাদেশের প্রবলেমটা আপনার আগেও বলেছেন, হুজুগে মানুষ আপনার একটা ফেক ইনফরমেশনের উপরে সব দৌড়ায়, তাই না? একটা মিথ্যা ঘটনার উপরে আপনার দৌড় করে, ঘটনা ঘটিয়ে ফেলে। তো এগুলো নিয়ে আমি কখনো চিন্তা করি না। আপনারা শুনলে অবাক হবেন, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া দেখি না। আচ্ছা আচ্ছা। এটা অনেকে মনে করবেন যে আরে বাবা, এটা তাহলে উনি রাজনীতি করেন। আমার আপনাদের মেইন স্ট্রিম মিডিয়া, এগুলো আমি রেগুলার পড়াশোনা করি, আমি সেটা পড়ি, আমি টেলিভিশন পত্রিকা জানার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়াতে আমি পছন্দ করি না, কারণ এত নোংরা,
এখানে ভালো কিছু হয় বলে আমার কাছে মনে হয় না। আপনার সরকার এই যে নতুন মন্ত্রিসভা যাদেরকে নিয়ে হলো, আপনি কি এই মন্ত্রিসভাকে নিয়ে আপনার কোনো মূল্যায়ন আছে? না, খুব ভালো মন্ত্রিসভা আছে, ইয়াং অ্যান্ড আপনার কিছু আমরা আমাদের মতো কিছু পুরনো লোকজনকে নিয়ে গঠিত মন্ত্রিসভা, বেশিরভাগই তো ইয়াং, এবং এটা অত্যন্ত ইফেক্টিভ হয়েছে। এবং আমি মনে করি যে এটা আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা মানে দূরদর্শী একটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আপনার সমসাময়িক কিছু নেতা এখনো কোনো পোর্টফোলিওর বাইরে কিংবা এটা তো হতেই পারে, সবাই যে আপনার পোর্টফোলিওতে থাকবে না, দেখা যাবে হয়তো কালকে উনি এসে গেছেন, আমি চলে গেছি। এটা পার্লামেন্টারি পলিটিক্সে এটা কিন্তু আপনার কমন প্র্যাকটিস। ইট ডিপেন্ডস অন দ্য প্রাইম মিনিস্টার, সংসদের নেতার উপরে এটা নির্ভর করবে, এটা তার প্রেরোগেটিভ। কিন্তু আপনার কাছে কিরকম কোনো মূল্যায়ন আছে যে আপনার মানে পোস্টগুলো কি সব ঠিক মতো হয়েছে? ঠিক মতো না হলে তারা আছেন কেন? অফকোর্স অ্যাপ্রোপ্রিয়েট সব হয়েছে। আপনি আপনার এই 3 মাসে আপনার সরকারকে কত পয়েন্ট দেবেন, পার্সেন্ট দেবেন? এই ধরনের ব্যাপারে আমি বিশ্বাস করি না। আই ডোন্ট গিভ পয়েন্টস, আই এম নট অ্যান এক্সামিনার। আপনি মনে করেন যে সব সেক্টরেই আপনারা সফল? আমরা কাজ করছি তো, ভালোভাবে কাজ করার চেষ্টা করছি। এই 3 মাসের মধ্যে আপনি কী ইভ্যালুয়েট করবেন? 3 মাসে তো আপনার একটা বাচ্চাকেও ইভ্যালুয়েট করা যায় না, আর আমরা তো গভর্নমেন্ট একটা। কিন্তু আপনার 3 মাস বা আপনারা তো 1 মাস 1.5 মাস 90 দিন পরই তো আপনারা একটা মূল্যায়ন রিপোর্ট করছেন নিজ থেকেই সরকার থেকে। আমাদের তো খুব ভালো রিপোর্ট আসছে, আমাদের জনগণের কাছ থেকে আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি। আপনি বাংলাদেশের রাজনীতিকে কোথায় দেখতে চান? একেবারেই যে সবচেয়ে সুস্থ অবস্থায় দেখতে চাই, একটা লিবারেল ডেমোক্রেসি দেখতে চাই বাংলাদেশের রাজনীতিতে, তার সাকসেস দেখতে চাই। এবং আপনি আশাবাদী যে আমরা এক সময় সেই পর্যায়ে পৌঁছবো? অবশ্যই আমরা বহুদূর এগিয়েছি, এখন আমরা যদি ঠিকমতো চলিতে সে জায়গায় পৌঁছাবো। মূল বিষয় হচ্ছে যে আপনি জনগণের, সাধারণ মানুষের যে আপনার জীবন জীবিকা, এটাকে ঠিকমতো চালাতে পারছেন কিনা, তাদেরকে কর্মসংস্থান দিতে পারছেন কিনা, সুযোগ সৃষ্টি করতে পারছেন কিনা, শিক্ষা ব্যবস্থাকে একটা উন্নত মানে নিয়ে যেতে পারছেন কিনা যেখানে আমরা কম্পিট করতে পারবো, স্বাস্থ্য ব্যবস্থাকে যে মানুষ যেখানে আপনার মানে সেবা পাবে, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। তো এগুলোর উপরে তো কাজ হচ্ছে এবং সেটা আমরা খুব দ্রুততার সঙ্গে কাজ করছি। এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি আজকে শনিবার না না ছুটি, 25 তারিখে ছুটির দিন, আজকেও তিনি অফিস করেছেন। আপনারা জানেন যে প্রত্যেক শনিবার দিনও তিনি অফিস করেন। তো এই ধরনের একজন প্রধানমন্ত্রী যেখানে আছেন, যিনি যে কাজের সঙ্গে তার সম্পর্ক, প্রতি মুহূর্তে তিনি কাজ করছেন, এখানে তো সাকসেসফুল হয়ে যাবে না। আমাদের প্রায় আমাদের সময়ের টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু যদি বলার থাকে? সময়ের টেলিভিশনের উদ্দেশ্যে এই কথাই বলার যে কোনো টেলিভিশনের উদ্দেশ্যে আমার একটি কথাই বলার আছে, যে সেটা হচ্ছে যে কখনো রাজনৈতিকভাবে বায়াস না হওয়া, যেটা অতীতে অনেক আপনার চ্যানেলগুলো করেছে এবং তার জন্যে অনেক সমস্যা তৈরি হয়েছে। এটা সামগ্রিকভাবে জাতি ক্ষতিগ্রস্ত হয়, মিডিয়া অ্যাজ এ হোল তো ক্ষতিগ্রস্ত হয়, জাতীয় ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমার অনুরোধ এটাই থাকবে যে সময়ের টেলিভিশন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তারা বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের তাদের কাছে আকাঙ্ক্ষা। আর মানুষের কাছে এটাই যে আপনারা চোখ কান খোলা রেখে সিদ্ধান্ত নেবেন, কাজ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং ঈদ মুবারক। ধন্যবাদ, ঈদ মুবারক।